এই ছাত্রলীগ নামে একটা দানব, এবং তাদের অপকর্মের সমস্ত কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো। ছাত্রীদের উপরে যে নির্যাতন, ছাত্রদের উপরে নির্যাতন ছাত্রলীগ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরতম অধ্যায় তারা রচনা করেছে। কোনো মানুষের ব্যর্থতার জন্য জাতি ব্যর্থ হতে পারে না। এতগুলো রক্তদান, আত্মদান কখনো ব্যর্থ হতে পারে না। বিদেশের টাকা আবারও ঋণ করে আমাদেরকে ভালো খাওয়াবেন, কিছু করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা তো সবসময় রাজপথে এখনো দাঁড়িয়ে আছি। সঠিকের জায়গায় তারা যদি বেঠিক কাজ করে, আমরা ওই মুহূর্ত থেকে তো আমরা প্রতিবাদ করব, আমরা উৎখাতের জন্য তো প্রতিবাদ করব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আমরা কথা বলি আমাদের দেশ এবং জাতি যে বিষয়গুলো জানতে চায়, সেই বিষয়গুলো আমাদের অতিথিদের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি জাতির কল্যাণে ঐক্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সাবেক ছাত্রনেতা, বর্তমানে যারা জাতীয় রাজনীতি পরিচালনার সাথে জড়িত রয়েছেন। পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সেন্ট্রাল প্রথম জয়েন্ট সেক্রেটারি এবং বর্তমানে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, একই সঙ্গে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডান পাশে রয়েছেন আপনাদের আরেকজন পরিচিত মুখ, ডক্টর রেজাউল করিম, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং এখন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই শুরু করতে চাই, প্রিয় দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আসলে গত যে ফ্যাসিবাদের সময় থেকেই আসলে সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলতে যারা রয়েছেন তাদের একটা দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন তাদের আমলে হয়েছে, যে নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, কারণ সব ছাত্র সংগঠন সেখানে সমভাবে অংশ নিতে পারেনি। বাকি বিশ্ববিদ্যালয়গুলো অনেক বিশ্ববিদ্যালয় 20-30 কিংবা প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই সংসদ নির্বাচনের দাবি তোলা হয়েছে, যদিও এর পক্ষে বা এখন সেই সময়টি সঠিক নয় বলে দাবিও করছে ছাত্রদল সহ 2-1টি ছাত্র সংগঠন। আজকে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে ভিসির পক্ষ থেকে যে তারা নির্বাচন দাবির প্রেক্ষিতে তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের তাফসিল ঘোষণা করতে চান এবং এ নিয়ে প্রধান উপদেষ্টার সাথেও কথা বলেছেন। আমরা এই বিষয় নিয়েই প্রথম জানতে চাই, যেহেতু আমাদের স্টুডিওতে দুজন সাবেক ছাত্র নেতা রয়েছেন। আমি প্রথমেই যেতে চাই কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে। বিএনপির রাজনীতির সাথে এবং বিএনপির নির্বাহী কমিটিতে আপনি রয়েছেন। স্বাভাবিক অবস্থায় আপনি একটি জেলারও নেতৃত্ব বিএনপির দিচ্ছেন। সব কিছু মিলে এখনকার যে পরিস্থিতি, জাহাঙ্গীরনগরে তাফসিল ঘোষণা হবে সেখানে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দেখেছি কিছু ছাত্র সংগঠন বলেছে তারাও নির্বাচনটা চাচ্ছে। আপনি কি মনে করছেন, সময় এখন কি এসেছে সেই নির্বাচন করার মতো? ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে রেজাউল করিম ভাইকে, এবং আপনাদের মাধ্যমে আমি আমার জাতীয়তাবাদী ছাত্রদল, যেহেতু এই ছাত্রদলটা আমি করে আসছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে এবং দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে কিন্তু আমার জাতীয়তাবাদী দল এবং আমাদের যে সমমনা যতগুলো মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রামের কাফেলায় কিন্তু আমাদের রেজাউল করিম ভাইরাও বিভিন্ন পর্যায়ে নিগৃহীত অবস্থায় কিন্তু থেকেছেন। আজকে জাতীয় নির্বাচন আমরা চাচ্ছি এবং এই জন্য আমরা সবাই কিন্তু আমরা এক কেন্দ্রবিন্দুতে আমরা এসেছি যে আমাদের দেশে দীর্ঘদিন হারিয়ে যাওয়া গণতন্ত্র একটা পথ ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা সংগ্রামের কাফেলায় আমরা লিপ্ত ছিলাম এবং এই কাফেলাকে আমরা আজকের যে জায়গাটা আমরা এসেছি এটাকে নিয়ে আসতে আমাদের কিন্তু অনেক ত্যাগ এবং সংগ্রামের পরেই কিন্তু আমরা আজকে এই জায়গাটায় আমরা চাচ্ছি। এবং আজকে বিশেষ করে উনি ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করে, আমি তো মনে করব ছাত্র শিবির যারা করে আজকের যারা এখানে বেঁচে আছে, বসে আছে, আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আমরা আজকে ডাকসু বা জাকসু যে নির্বাচনটা, অবশ্যই আমরা চাই। নির্বাচন আমি যতটুকু জানি 1993 সালের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কখনো নির্বাচন হয়নি। তো আজকে 1 ফেব্রুয়ারি কিন্তু
তারা তফসিল ঘোষণা করার কথা। সেইখানে দীর্ঘদিন আমাদের একটা চর্চাই ছিল না, একটা পরিবেশও ছিল না। আমরা জানি এই শিক্ষাঙ্গনগুলোতে এই নিষিদ্ধ ঘোষিত বর্তমানে ছাত্রলীগ এমন পৈশাচিক তাণ্ডবের এমন কিছু নেই যারা ছাত্রীদের মধ্যে এই ছাত্রলীগ নামে একটা দানব। ছাত্রলীগ মানেই ছিল অনিয়মের একটা উৎসমূল। এই ক্যাম্পাসকে তারা প্রতিটা ক্যাম্পাসকে তারা কিভাবে একটা জঘন্যতম বসবাসের অযোগ্য, পড়াশোনার অযোগ্য এবং তাদের অপকর্মের সমস্ত কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো। ও থেকে ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ ছাত্রীদের দাবির মুখে এই দেশের জনগণকে সচেতন করবে এবং প্রতিনিধি হিসাবে আজকে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেইটা অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আমরা যেই পরিবেশে এখন আমরা নির্বাচনটা চাচ্ছি, এখানে আমাদের অনৈক্য হলে আমরা কিন্তু ওই আওয়ামী ফ্যাসিস্ট তারা সুবিধা নেবে। আমরা মনে করি যে যতগুলো যৌক্তিক দাবি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিশেষ করে বৈষম্য, ছাত্র শিবির এবং ছাত্রদলের যতগুলো কমন এখানে সংস্কার বা কমন ইন্টারেস্টের পরে যতগুলো আমাদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমরা নির্বাচনটা অবশ্যই আমরা চাই, সেইখানে কাউকে বাদ দিয়ে আমাদের নির্বাচনটা করার মানসিকতা প্রথম আমাদের পরিহার করতে হবে। সেটা ছোট সংগঠন হোক, তাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কারণ এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরাই কিন্তু আগামী দিনের যে কোনো রাষ্ট্রের বিনির্মাণে এবং যে কোনো যৌক্তিক দাবি সেটা ছাত্রদেরও দাবির পক্ষে তাদের কথা বলতে হবে, রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে এবং রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কিন্তু এই ছাত্র সংসদের প্রতিনিধিরাই কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের কাঠামোতে রাষ্ট্র বিনির্মাণে কিন্তু তারা ভূমিকা রাখবে। সুতরাং এইটাই আমাদের প্রারম্ভিক, আমরা অবশ্যই নির্বাচন আমরা চাই এবং সেইখানে নির্বাচন পরিবেশের জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে কমন কিছু কিছু সংস্কার, সেইখানে আমরা ঐক্যমতের ভিত্তিতেই আমরা ইনশাল্লাহ আমরা নির্বাচনটা চাবো এবং আমরা মনে করি না যে এখন কোনো ফারাক। আবারও বলছি যে যদি আমাদের কোনো অনৈক্যের মধ্যে দিয়ে কেউ যদি আমরা নির্বাচন বয়কট করার মতো যদি আমরা অবস্থায় আমরা চলে যাই এবং ওই ধরনের মানসিকতা কিন্তু জনগণ এবং ছাত্র সমাজ অ্যাকসেপ্ট করবে না। আমরা চাই সবাইকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই এগিয়ে যাই সামনে। জি, ধন্যবাদ। ডক্টর রেজাউল করিম, আপনার কাছেই আসি। খুব মোটা দাগে কামরুজ্জামান রতন বলেছেন, তার মধ্যে দুটো খুব মোটা দাগের বিষয় ছিল। 15 বছর ছাত্রলীগ ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ছিল না, সুতরাং অগোছালো একটা অবস্থা আছে। আরেকটা বলেছেন যে এই বিষয়কে কেন্দ্র করে যদি অনৈক্য তৈরি হয় সেটি হয়তো প্রভাব পড়তে পারে, ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে। আপনারা দেখেছি যে নির্বাচনের পক্ষে, আমরা এর আগে দেখেছি। আসলে এই দুটো বিষয়কে কিভাবে আপনি বলবেন, বা জাতির কল্যাণে যে ঐক্য আমাদের শিরোনাম, সেখানে ঐক্যের আসলে কোনো বিনষ্টের সম্ভাবনা দেখা দিবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আমার প্রিয় কাফেলা যে সংগঠনে ছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের এখানে বিজ্ঞ সঞ্চালক আছেন এবং বিশেষ করে আমার প্রিয় মানুষ কামরুজ্জামান রতন ভাই, উনি অনেক মজলুম। আমরা আসলে মজলুমরা যারা, তারা মানে এক কাতারে যখন একত্রিত হয় তখন সবচেয়ে বেশি ভালো লাগে। সেই দিক থেকে আমি আমার প্রিয় ভাই তিনি কথা বলেছেন। প্রথম আমি বলবো যে যে ছাত্র রাজনীতিটা আসলে হচ্ছে যে আমাদের জাতির যেই আমাদের ন্যাশনাল লিডার যারা, মোরলেস কাম ফ্রম স্টুডেন্ট পলিটিক্স, এবং যারাই কিন্তু জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তারা কোনো না কোনো পর্যায়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিগত দিনে আমরা যদি ধরি, এই ছাত্র রাজনীতির বলা যায় প্রায় 33 বছরের আবহ যদি আমরা ধরি, তাহলে এই নির্বাচন ক্যাম্পাস ভিত্তিক না থাকার কারণে, অর্থাৎ স্টুডেন্ট পলিটিক্সটা একটা ক্যান্টনমেন্ট অথবা মেধাশূন্য হয়ে যাওয়ার কারণে মূলত আমাদের জাতীয় পর্যায়ের লিডারশিপের উপরেও কিন্তু এর প্রভাব আছে বলে পার্সোনালি আমি মনে করি। এই জন্যেই আমি অলওয়েজ নির্বাচনকে আমাদের দল এবং আমরা পজিটিভলি দেখতে চাই। এবং আমি একটু আগে বলছিলাম যে ভালো ছাত্ররা সবসময় পরীক্ষাকে ভয় পায় না। সুতরাং যার যে অবস্থা, সেই অবস্থা থেকে ইলেকশনটাকে ওন করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের কথা আমরা যদি বলি, তাহলেও
এটা ডিজাইন কিন্তু এই স্টুডেন্ট পলিটিক্সের সাথে যারা জড়িত থাকে তারাই কিন্তু পরবর্তীতে করতে সক্ষম হয়। এবং আমাদের কলেজগুলো কিন্তু ইউনিভার্সিটিতে আমাদের হলগুলো কলেজ হিসাবে লেখা হয়। তার মানে হচ্ছে এখানে যে রাজনৈতিক যেই পরিশীলিত যে মানসিকতা, সমন্বয়, অর্থাৎ রাষ্ট্রের যতগুলো কার্যক্রম আছে একটা ইউনিভার্সিটিতে কিন্তু ততগুলোই আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট। সেই জায়গা থেকে বিগত দিনের যেই ছাত্র রাজনীতি আমরা দেখেছি, যে ছাত্রলীগ যেই রাজনীতি করেছে, এখানে তাদের রাজনীতি ছিল তারা এককভাবে তারা ক্যাম্পাসগুলোকে অর্থাৎ অনেকটাই মিনি ক্যান্টনমেন্টের মতো তারা করেছে। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই যে কোটা বিরোধী আন্দোলনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে ছাত্রীদের উপরে যে নির্যাতন, ছাত্রদের উপরে নির্যাতন ছাত্রলীগ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরতম অধ্যায় তারা রচনা করেছে। এবং সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ধরেন, আপনি আজকের বিশ্ববিদ্যালয়, আপনার জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু সবার আগে এইবারের আন্দোলনে আঘাতপ্রাপ্ত হয়েছে ছাত্ররা। সুতরাং সেই জায়গা থেকে তারা ছাত্রলীগের এই যে আগ্রাসনমূলক যে এবং তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে যেই রাজনীতি অথবা যেই একটা সহনশীলতার পরিবেশ তারা তৈরি করেছে, এই জায়গা থেকে আমার মনে হয় তাদের এটি চাওয়াটা খুব বেশি অযৌক্তিক নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখনই দেবেন নির্বাচন, তখন কিন্তু মানে এক একজনের এক এক সমস্যার কথা আসবে। কিন্তু আমার মনে হয় আমরা কতগুলো ইস্যুতে যদি একমত সবাই রাজনৈতিক দল, বিশেষ করে ক্যাম্পাসের রাজনীতিতে আমরা হতে পারি, যে যারা অছাত্র তারা ছাত্র রাজনীতি করতে পারবে না, এই জায়গাটাকে যদি আসলে ঠিক করে ফেলা যায়। মেধা ইটস অলমাইটি গড গিফটেড, এটা কার খুব বেশি থাকে, কারো কম থাকে। কিন্তু আমরা ছাত্রজীবনে যে স্লোগানটা আমরা দিতাম যে মেধা শূন্য, সন্ত্রাস নির্ভর, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিহার, আমরা যাতে ছাত্র রাজনীতিটা এখন কোনো দলকে ক্ষমতায় আনায়নের যে একটা সিঁড়ি বন্ধন যদি হয়, তাহলে এখানে যেই মেধার চর্চা, এখানে যেই পরিশীলিত যে ছাত্র রাজনীতি এবং নৈতিকতার যে লালন, এই জায়গাগুলোকে আমি মনে করি যদি আমরা ওন করতে সক্ষম হই, তাহলে স্টুডেন্ট পলিটিক্সের দীর্ঘদিনের এখানে যে ব্যারিয়ারটা ছাত্রলীগ তৈরি করেছে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অসংখ্য, বিশেষ করে শিবিরের আমার জানা মতে তো প্রায় 750-800 ছাত্রদেরকে বিভিন্নভাবে তারা কিন্তু হত্যা করেছে এবং অসংখ্য ছাত্র কিন্তু তাদের ছাত্রত্ব তারা করতে পারে না। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি, যেহেতু এবারের আন্দোলনটা ছিল 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ শুরু করেছিল, আর 24-এ এসে এটার যে চূড়ান্ত রূপটা ছাত্রদের হাত ধরে আমরা পেয়েছি। আমার মনে হয় ছাত্রদের এই জায়গা থেকে তাদের যেই ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনের যে আলোচনাটা আসছে, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। কিন্তু আমি কামরুজ্জামান ভাইয়ের সাথে একমত যে আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু এটা হওয়া দরকার। দুই মেরুতে অবস্থান করলে তাহলে ওই কথাটাই সত্য যে আমাদের এই মাঝখানের এই ডিভাইডেড অ্যান্ড রোল যেই ব্রিটিশরা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, এই ক্যাম্পাসগুলোতেই কিন্তু ছাত্র রাজনীতিতে মারামারির মধ্য দিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে এর নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে অতীতেও। সুতরাং আমি মনে করি যে আমাদের এই জায়গায় কাছাকাছি থেকেই আমাদের পজিটিভ অ্যাপ্রোচেই আমাদের নির্বাচনটা হওয়া উচিত, এবং কেউ এখনই আবার কেউ অনেক দূরে, এটা না হয়ে বরং কাছাকাছি পর্যায়ে সেই নির্বাচনের পজিটিভ অ্যাপ্রোচে আমাদের সবাইকে আসা উচিত, সেটাই আমরা ওয়েলকাম জানাতে চাই। জি, রতন ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে ছাত্রদল বা বিএনপি, আপনারা তাদের অভিভাবক সংগঠন, আপনাদের পক্ষ থেকে আসলে আপনারা কি ভাবছেন? বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় না, স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কিংবা যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কবে, কতদিন লাগবে নির্বাচনের পরিবেশ আসতে? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুনেছি তারা এগ্রি নির্বাচন করতে, ছাত্র শিবিরও এগ্রি নির্বাচন করতে, ছাত্র দলের পক্ষ থেকে আমরা কিছুটা আপত্তি দেখছি। তো আপনি কি মনে করছেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় লাগবে, নাকি জাতীয় নির্বাচনের আগে কি এটি আপনারা চাচ্ছেন না, এরকম কি বিষয়টা? আসলে সত্যিকার অর্থে জাতিটা এখন কতটুকু এগিয়েছে আমি মনে করি জাতি সচেতন এবং সতর্ক। জি, আমি এখানে বলছি, আমি যদি কথার মারপেট দিয়ে সত্যকে আড়াল করতে চাই,
যাতে কিন্তু এখানে বসে যারা শুনবে তারা বলবে দেখো সে সত্য জিনিসটা আড়াল করতে যাচ্ছে। নিশ্চিত। তো চাতুরতা এখন এত স্যাক্রিফাইসের পরে আমি তো মনে করি যে রক্তটা যখন রাজপথে ঝরেছে ওই রক্তটা সবার লাল ছিল, কার কতজন হয়েছে সেটা কিন্তু আমি বিবেচনায় আনবো না। আমরা সব রক্তকে সমান প্রাধান্য দিয়ে স্যাক্রিফাইসটাকে আমরা কিন্তু আপহোল্ড করে সামনে রেখে, আমরা যেরকম 5 তারিখের আগে আমরা কোনো ভেদাভেদ রেখে নেই, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমরা কেউই যে কাউকে টেনে ধরি এবং কাউকে টেনে নিয়েছি, আমাদের এই আলিঙ্গনের যে মহব্বতের যে জায়গাটা ছিল, আমি মনে করি এই হাসিনা, এই ফেসিস্ট, আমি আজকে এখানে বসে আমার ক্ষোভ বলতে হৃদয়ের অপ্রাসঙ্গিক বলবো না। আপনার কি দেখেছি, আপনি দেখেন মানুষ মরে গেলে বলা আছে মৃত ব্যক্তির সম্পর্কে কথা বলতে হয় না। মানুষ ফাঁসি দেওয়ার পরে ওই গাড়িবহর ওই লাশটাকে তারা লাথি দিয়েছে, জুতা নিক্ষেপ, ঝাড় নিক্ষেপ করেছে। এটা কোন আমার ইসলামের কোন অনুশাসনের মধ্যে এটা পড়ে আপনি আমাকে বলেন? আমার নেত্রীকে আপনারা দেখেছেন, আল্লাহ তাআলা বিচার কিছু, কিন্তু আমি যদি আমার সব বিচার নিয়ে নেই আমার ঘাড়ের উপর বা আমার হাতের উপর, আমি কিন্তু সেটা পারবো না। একজন রাব্বুল আলামিনকে যদি আমি স্বীকার করি তাহলে কিন্তু আল্লাহ তাআলার বিচারের জন্য আপনার অপেক্ষা করতে হবে। এই ম্যাডামের মৃত্যু কামনা করেছে এবং মরে না কেন এই ধরনের সেন্টেন্স আরেকজন মানুষ হয়ে কে ব্যবহার করে আপনি দেখেছেন। অথচ দেখেন জনতার সিক্ত ভালোবাসায় সে তার জীবনের এক্সটেন্ডেড একটা উন্নত চিকিৎসার জন্য আল্লাহ ওনাকে বিদেশ পাঠিয়েছেন। আরেকজন দেখেন যে এরকম বেবিচারের উপর যে তকমা লাগিয়ে, বেবিচারের উপর জুলুমের উপর যে আস্ফালন করে যে কথা বলেছে, এই মাটি তাকে গছে নেই। এবং আমরা তো ভবিষ্যৎ আমি বলতে চাই না, কিন্তু ইতিহাস আমার কেন যেন আমার মন বলছে, আমরা যারা এই দেশের মাটিতে থেকে থেকে আমরা এই হত্যা, গুম, নির্যাতন আমরা সহ্য করেছি, আমরা মনে করি আমাদের লাশ এদেশের মাটি গ্রহণ করবে, এই তাহজিব তামাদ্দুনের বাংলাদেশ আমাদের মাটি গ্রহণ করবে। এইটাই হলো আমাদের আন্দোলনের সফলতা। আর অনেকেই যারা এই দেশকে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, এই দেশটা তার, এই দেশটা তার বাবার, যারা এইভাবে, তারাই একমাত্র সব দাবিদাররা, সবাইকে যারা ইগনোর করে দেশটা শাসন করতে চালিয়ে মানে চেয়েছে, আমি তো মনে করি ইতিহাস এটাকে বিচার করে দিয়েছে। এখন নিশ্চয়ই আমরা যারা 5 তারিখের আগে আমাদের যেরকম ঐক্য ছিল, আমি মনে করি ছাত্রদল আমরা তো আমাদের মতো করে চাবো, কিন্তু যতগুলো দাবি আমি আপনাকে প্রথমেই বলেছি যে মানুষকে বোকা বানানোর রাজনীতি এদেশের থেকে আমাদের নিজেদেরকে এই চিন্তার মধ্যে আর আনা যাবে না। আমি মনে করি যতগুলো দাবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রদল, আমি বিএনপির, সবাই আমরা নির্বাচনে চাই এবং নির্বাচনের জন্য ছাত্রদলের দীর্ঘদিন আমরা এই ছাত্রদল আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারিনি। এইটা বাস্তবতার মধ্যে আমরা সংগঠনের কাজই তো আমরা করতে পারিনি। আমাদের জীবন বাঁচাতে আমাদের হলের মধ্যে আমাদের কোনো অবস্থান ছিল না। আমরা তো কাঠামোর মধ্যে কিন্তু আমরা কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে এই জাতীয় ছাত্রদল পারিনি। সব সংগঠনই এরকম হয়েছে, বাট আমাদের ছাত্রদল যতগুলো যৌক্তিক দাবি দিয়েছে, নিশ্চয়ই এই দাবিটা ওরকম কোনো ফারাক নেই কিন্তু ছাত্র শিবির বা বৈষম্যের সাথে। আমি মনে করি তারা একসঙ্গে বসে, এবং আমাদের শত্রুকে, আমার শত্রু হলো পার্শ্ববর্তী দেশ, আমার শত্রু হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। একটা কথা বলেন তো, আপনি মনে করেন উনি তো আমার রেজাউল ভাই তো ঐক্যের কথা বলেছে, আপনি দেখেন অনেক কি হলে কি হয়। গ্রামে একটা কথা প্রচলন, 2 বিড়ালকে যদি ঝগড়া লাগে মাঝখানে কেউ যদি পানি ছিটায়, ওই 2 বিড়ালের ঝগড়াটা কিন্তু আরো বেশি ভয়ানক হয়, এবং ওইখান থেকে ওই যে বেনিফিশিয়ারি যে পানি ছিটালো তার কিন্তু ইলমোটিভ কাজ করে। আমি মনে করি আমাদের মধ্যে যে কোনো ইস্যুতে যদি অনৈক্যতা হয়, ওই পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগ সেই সুবিধাটা নেবে, আমি সেই সুবিধা দেওয়ার পক্ষে না। জি রতন ভাই, এখানে আমরা একটু বলতে চাচ্ছি, তাহলে এই যে আপনি বললেন আলাপ আলোচনা, এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করবে, নাকি 5 আগস্টের আগে যেমন সব ছাত্র সংগঠনগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়েছিল, সেখানে জাতীয় কোনো ডায়ালগ আপনাদের বৃহৎ অর্গানাইজেশনগুলো, রাজনৈতিক দলগুলো ডাকবেন, এটা কে করবে, কারা করবে? রেজাউল তো জানে যে মশাওয়ারাত জিনিসটা যেটা সবার সম্মিলিত আলোচনার মধ্যে যদি ওইটার মধ্যে বরকত হয়, সেটা আমরা মনে করি, আমরা অনেক আগে ক্যাম্পাসকে আমরা ছেড়ে আসছি। বর্তমান ছাত্রদের যে মানসিকতা, শুধু মানসিকতার মধ্যে এতটুকুই ওদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে যে আমাদের ঐক্যবদ্ধ থাকার আমাদের কোনো বিকল্প নেই। আপনার টপিকটা আজকে দেখেন এইভাবে কিন্তু আপনি সাজিয়েছেন। আমি মনে করি এই আলোচনাটা বর্তমান যে ছাত্র রাজনীতি তাদের মানসিকতা কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স। তারা কিভাবে ক্যাম্পাসটাকে এখন চাচ্ছে, তারা কি কি প্রযুক্তির উপর তারা ভবিষ্যৎ জীবন গড়বে,
তারা আরো কি কি সম্পাদক মণ্ডলীর মধ্যে কিন্তু আপনারা দেখেন আইটি সেকশনে আপনি আমাদের একটা সেক্টর আপনি এখানে সম্পাদক মানে ইনক্লুড করতে পারেন। আমার মনে হয় বর্তমান যে যুগের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আমাদের যেগুলো লিকেজ থাকতে পারে বা আমার দাবির মধ্যে ওগুলো অনুপস্থিত থাকতে পারে, আমি মনে করি আলোচনার কোনো বিকল্প নেই, আলোচনা করি আমরা এটা সঠিক একটা সমাধানের রাস্তা আমরা বের করতে পারব। ধন্যবাদ। আমরা ফিরছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনার কাছে আমরা খুব ছোট্ট করে উত্তর নিব। সেটি হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যে ডায়ালগের কথা বলেছেন কিংবা আলাপ আলোচনার ভিত্তিতে, এই আলাপ আলোচনাটা করার জন্য যদি ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা আসে, তাহলে কি ছাত্র শিবির তাতে সাড়া দিবে কিনা, বা বিএনপি বা বৃহৎভাবে আপনারা এরকম কোনো ডায়ালগের আলোচনায় যাবেন কিনা? অনৈক্যের কথা আপনিও বলেছেন যে এটিকে কেন্দ্র করে অনৈক্য হলে সেটি দেশের জন্য ভালো হবে না, কিংবা আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ। আমি মনে করি যে আসলে কোনো একটা ইস্যুকে নিয়ে কিন্তু এখন জাতির মধ্যে দ্বিধা বিভক্তি অবস্থা তৈরি করবার জন্য কিন্তু আমাদের ফ্যাসিস্টরা, তাদের দোসররা এবং প্রতিবেশী রাষ্ট্র কিন্তু অব্যাহত তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যেখানে সীমান্তে আপনি দেখছেন যে প্রতিনিয়তই তাদের উত্তেজনা অব্যাহত আছে। সুতরাং এটা আমাদেরকে খুব ক্যাটাগরিক্যালি বুঝতে হবে যে কোন পয়েন্টটা তারা আমাদের এখানে দিয়ে আমাদের এই ডিভাইডেড অ্যান্ড রোল তারা প্লেটা করতে চায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে কামরুজ্জামান ভাই বলেছেন, আমরা ইলেকশনকে, নির্বাচনকে আমরা পজিটিভলি দেখি, নো ডাউট, কিন্তু এটির জন্য অবশ্যই আলাপ আলোচনা হতে পারে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তাদের ভূমিকা, তারপরে এখানে ছাত্রদল, ছাত্র শিবির এবং আরও অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, সবাই মিলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতেও করেছি যে ইলেকশন যখন আসতো, অনেকবার ইলেকশনের উদ্যোগ বিভিন্ন জায়গায় হয়েছে, হয়তো ইলেকশন হয় নাই, কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসন আছে তারা তাদের সাথে আলাপ আলোচনা করতে পারে এবং এই জায়গায় আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই। কিন্তু আমি এর সাথে একটু যুক্ত করব যে আমি আর কামরুজ্জামান ভাই এখানে বসে তো পজিটিভলি বললেই সব হচ্ছে না, কিন্তু এর মাঝে যে আসলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে অনৈক্য এবং যেই পরস্পর আক্রমণাত্মক বক্তব্য, আমার মনে হয় একটু অভিভাবকের জায়গা থেকে আমরা এটা বলার অধিকার রাখি যে আমার মনে হয় ছাত্র নেতৃত্বকে এটা পরিহার করা উচিত। কারণ এগুলো থেকেই কিন্তু আমাদের মধ্যে এই ক্লাসটা তৈরি হয়। এবং আমি আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় জায়গাটা খুব বারুদের মতো। আমরা দেখতাম যে সকালবেলায় মানে সব ঠিকঠাক, আর একটু পরেই মারামারি বেঁধে সব জিরো হয়ে গেছে। সুতরাং এটার ইমপ্যাক্ট কিন্তু ন্যাশনালি আছে। এই জন্যে এখানে আমাদের বিগত দিনে ছাত্রলীগ যে কাজটা করেছে, মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ছাত্রলীগদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন চালিয়ে বিগত দিনে শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে যে শেখ হাসিনা এখানে যে হত্যার রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে, এবং আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের পজিটিভ অ্যাপ্রোচের পলিটিক্সটা সবাইকে আসা উচিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো সেই ধারায় ফিরবে, মেধার ভিত্তিতে তাদের পরিশীলিত যে রাজনীতি এবং দখলমুক্ত, চাঁদাবাজি মুক্ত, এগুলো মুক্ত হয়ে যদি ছাত্ররা, আমরা আগে যে ছাত্র রাজনীতির কথা শুনেই এখানে আসলাম, বিশেষ করে আমরা ছাত্র শিবিরে যোগ দিয়েছি, আমি আমার নেতৃত্বকে দেখেছি তাদের পড়ালেখায় রেজাল্ট ভালো, আমরা দেখেছি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুসলিম, আমরা দেখেছি তাদের যে বিহেভিয়ার, এগুলোই আমাদেরকে আকৃষ্ট করেছে। আমি মনে করি সেই জায়গা থেকেই ছাত্র রাজনীতির পরিশীলিত প্রতিযোগিতাটা হবে, সেটি আমাদের প্রত্যাশা। ডক্টর রেজাউল করিম, আপনি ইতিবাচক নির্বাচনের কথা বলছেন। এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা আপনাদের ছাত্র নেতৃত্ব যারা আছেন তারা খুব বলিষ্ঠভাবেই নির্বাচনের পক্ষেও কথা বলছে। তো সেখানটায় আমরা যেমনটা দেখেছি যে ছাত্র দলের সাথে ছাত্র দলের সেখানে ছাত্র এবং ছাত্রী সব মিলিয়ে ছাত্র দল, তাদের একসাথে তারা পথ চলছে। তো ছাত্র শিবিরের জায়গায় আমরা কিন্তু কোনো, আপনাদের ছাত্র শিবিরের যে কমিটি, সেই কমিটিতে কিন্তু কোনো নারীদের দেখছি না। সুতরাং এই যে নারী ভোটার, তারা কি আপনাদের তাহলে স্বাচ্ছন্দ্যে, তাদের মধ্যে তো একটা দ্বিধা বিভক্তি রয়ে যাবে যে আপনাদেরকে কেন, মানে ছাত্র শিবিরকে তারা প্রতিনিধি করবে কিনা, সেখানটায় আপনাদের জবাবটা চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস জানেন যে আমরা মোরাল একটা অব্লিগেশন থেকে আমরা কিন্তু ছাত্র অর্থাৎ যুবক, ছাত্রছাত্রী উভয়কে মিলেই ছাত্র শিবির আমরা করি না, বরং আমরা ছাত্র শিবির ছাত্রদের সংগঠন, আর ফেরালাল আরেকটা অর্গানাইজেশন হচ্ছে ছাত্রী সংস্থা।
এটাও মানে ক্যাম্পাসগুলোতে তারা এই আমরা যেই ভিশনগুলোকে নিয়ে তাদের যেই ছাত্রদের মেধার ভিত্তিতে নৈতিকতা তারপরে এইগুলোর ভিত্তিতে ছাত্র সংগঠনও কিন্তু ছাত্রী সংস্থা যেটা সেটা পরিচালিত হয় এবং সর্বশেষ ছাত্র শিবির কি ছাত্রী সংস্থার পদ পদবি ঠিক করে দেয় নাকি ওইটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন তাহলে তারা ইলেকশন আলাদা করবে না ছাত্র শিবিরের সাথে এটা এই সময় এসে দুটি জায়গা হয় ইলেকশন কিন্তু আপনি দেখেন এটা কিন্তু পরিচিতি পপুলারিটি তার একাডেমিক কোয়ালিটি এগুলোর ভিত্তিতেই হয় তো সেই জায়গা থেকে ছাত্র শিবির বিভিন্ন জায়গায় যে ইলেকশনগুলো করে অনেক মেধাবী অথবা যে ছাত্রী তাদেরকেও এই তাদের যে ছাত্রীদের যেই সংখ্যাটা আছে সেই জায়গায় যুক্ত করে আর অনেক সময় ছাত্রী সংস্থা থেকেও সেই জায়গাকে নেওয়া হয় কিন্তু আমরা প্রার্থী মেয়েদের মধ্যে প্রার্থী দিবেন হ্যাঁ অবশ্যই আমরা বিগত দিনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কুমিল্লা সকল বড় বড় বিশ্ববিদ্যালয় এবং সব জায়গায় আমাদের ছাত্রী প্রতিনিধি দিয়ে আমরা ইলেকশন করেছি এবং আগামী দিনেও সেটা করা হবে জি রতন ভাই আমি একটু প্রসঙ্গ একটু পাল্টাতেই যাই সেটি হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল নিশ্চয়ই এবং সেটা আপনাদের দীর্ঘদিনের যারা রাজপথে থেকেছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিল তারা বিভিন্নভাবে নিগৃহীত নির্যাতিত হয়েছেন কেউ গুম কেউ খুন কেউ হারিয়ে গেছে চিরতরে জায়গাটা হচ্ছে সেখানে কিন্তু কল্যাণমূলক একটি রাষ্ট্রের চিন্তা করেছিল অনেকে হয়তো যে রিকশাওয়ালা কিংবা যে ঠেলাওয়ালা সে হয়তো দ্রব্যমূল্যের কথা চিন্তা করে যে অব্যাহতভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে কিন্তু আমি চালটা কম দামে খেতে পাচ্ছি না আমি আমার সবজিটা বেশি দামে খেতে পাচ্ছি না সেখানটায় সেই প্রেক্ষাপটে নতুন এক সরকার আসলো এবং 5 মাস যেতে না যেতেই আবার প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ এবং গ্যাসের উপরে আরো ভর্তুকি তুলে নেওয়া হবে ঘোষণা আসলো যেখানে প্রায় ডবল হয়ে যাবে তাহলে গ্যাসের দাম তো এই পরিপ্রেক্ষিতে এই যে একদম তৃণমূল মানুষের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেখানটায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনটা যেটা হয়েছিল সেখানটার একটু কি তাহলে সাধারণ মানুষ এই আন্দোলনের জায়গায় একটু পিছিয়ে যাবে না তারা কি একটু কষ্টের মধ্যে পড়ে যাবে না ঐক্যটা একটু ফাটল ধরে যাবে না ঐক্যটা জনতার সাথে শাসকের ঐক্যের কথা মানে অনৈক্যের কথা আপনি বলছেন মানুষের শাসক যারা এখন তারা তো আপনারা রাজনৈতিকভাবে কোনো দল না থাকলেও অন্তর্বর্তী সরকার তো সবার ম্যান্ডেট নিয়েই হয়েছে তার মানে সবার এইখানটায় আপনাদের দায় আছে নিশ্চয়ই সবাই বলেছেন তাদের সাপোর্ট করেন আপনারা আমরা সবাই সাপোর্ট করেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা বসিয়েছি নিশ্চিত আপনি দেখেন একটা সংসারে আমি সংসারের কর্তা ব্যক্তি আমাকে দায়িত্ব দিলেন আমার 10 জন পরিবারের সংসার এখানে এই সংসারে আমার যে যখন আমি দায়িত্বটা নিলাম রাষ্ট্রের আমার সংসারের অবস্থাটা কেমন ছিল আমার পুঁজি এখানে কত ছিল এখন 10 জনের সংসারে আগের আমার বাপ দাদারা যদি আমাকে একবারে লোপাট করে আমাকে যদি একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে যায় আমার ওই 10 জন মানুষকে কিন্তু তারা কবরে নিয়ে যায়নি তারা এদেশের যে সম্পদটা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে আপনি দেখেন আজকে আমাদের রিজভি ভাই একটা কথা বলেছে তার পরিবার 80,000 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে সে নিয়ে গিয়েছে আপনি বলেন এই যে আমি একটা সংসার উদাহরণ দিলাম আমার সংসারের টাকাগুলো আমাকে যদি ঋণগ্রস্ত করে থুয়ে যায় সমস্ত কিছু যদি আমাকে ধ্বংস করে দিয়ে যায় আমি আজকে যেই সরকারকে আমরা সাপোর্ট করেছি বা সরকার আজকে আমি অবশ্যই বলবো যেই পরিমাণ দ্রব্যমূল্য দাম বাড়ছে এবং 100 দ্রব্যের উপর ট্যারিফ বসিয়েছে তারা কি ইচ্ছা করে বসিয়েছে না বাস্তবতার যে পরিপ্রেক্ষিত অর্থনৈতিক অবস্থা আমাদের সার্বিক বিবেচনায় তারা এটা করেছে এখন যদি আপনি বলতেন যে 15 বছর শাসক লুণ্ঠন করে গিয়েছে 10 টাকা আর 5 মাসের এই শাসক লুণ্ঠন করেছে 2 টাকা আমি ওই লুণ্ঠিত যদি এই সরকার হয়ে থাকে তাহলে ওই সরকারকে আমি দোষারোপ করব আমি এই সরকারকে সহযোগিতা করতে চাই আমার রেখে যাওয়া আমার অর্থনৈতিক অবস্থার উপর ভিতের উপর তারা সমবন্টন করে তারা সহমর্মিতা দিয়ে একটা সৃজনশীল একটা রাষ্ট্রের জন্য মানুষের সমস্ত অভাব অভিযোগগুলো হৃদয় দিয়ে চেষ্টা করে যাচ্ছে কিনা আমি প্রথম ফোকাস দেব এটা এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে যদি আমরা এই সরকারকে সহযোগিতা করে করে বাস্তব অবস্থা এই সরকার যেখানেই
কেন সরকারকে কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে, কেন আজকের দ্রব্যমূল্যের এই গতিটা এইভাবে মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি এইখানে লুকোনো ছাপানো কোনো ব্যাপার নাই। ব্যর্থতা যদি হয়ে থাকে, সেটা এই সরকার যদি ব্যর্থ হয়, হ্যাঁ আমরা তাদের ব্যর্থতার সাথে ভাগিদার হব, যদি সেটা যদি যৌক্তিক হয়। যদি ওই ব্যর্থতা যদি সাধারণ মানুষ সহকারে আমরা যারা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিয়েছি তাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয়, এটাকে আমরা শেয়ার করে কিন্তু আমরা নিতে পারবো। কিন্তু কর্তব্য অবহেলা বা কোনো আমি তাদেরকে দোষ দেওয়ার মতো আমি অবস্থা আমি ব্যক্তিগতভাবে আমার দল কিন্তু এখনো তাদেরকে দেয়নি। আমরা মনে করি বাস্তবতার নিরিখে কেন এগুলো হচ্ছে এটার গভীরে আমাদের যেতে হবে, এবং আমি মনে করি কাউকে দোষারোপ করে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। আজকে আমরা যখন রাষ্ট্রতে যাব, ইনশাল্লাহ আমরা তো এই রাষ্ট্রের এই সমস্যাগুলো তো আমরা সমাধান আমাদের করতে হবে। সুতরাং আমি কে দোষ দিয়ে আজকে আপনাকে দোষ দিলাম, কালকে যে আমরা ক্ষমতায় যদি আমরা ইনশাল্লাহ যাই, তো মানুষ তো তখন আমাদের বিরুদ্ধে এক কাতা আন্দোলন করবে, এক কাতা দাবি জানাবে। সুতরাং সেইখানে মনে করব, মানে তার মানে কি বিষয়টা এরকম যে এখন সমালোচনা করলে আপনাদেরও সমালোচনা করবে, এই জন্য আপনি সমালোচনা করছেন না? আমি তো সমালোচনা করছি, তো সমালোচনা করছি সেটা যৌক্তিক, এবং তাদের এই যে কর্মপ্রচেষ্টাকে, তাদের আন্তরিকতাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আবার তাদের যদি দেখি যে তাদের কোনো ব্যর্থতা বা এখানে যদি তারা যদি কোনো দুর্নীতি আশ্রয় নিত, সেখানে তো আমি সমালোচনা করব। একটা মানুষ কাজ করে যাচ্ছে, আমি দেখব কতটুকু সামর্থ্যের মধ্যে সে সমবন্টন করে, সে চেষ্টাটা তার সঠিক কিনা। আমি তো ওই জায়গাটা আমি ফোকাস দিতে চাচ্ছি। আমি তো সমালোচনা করছি না, সেটা আমি বলবো, তো কেন বলবো না? মানুষ ভুলকে ভুল বলতে হবে, আবার তার কর্মপ্রচেষ্টাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেইখানে আমি কোনো ছাড় দেব না। ডক্টর রেজাউল করিম, ধন্যবাদ। আসলে আপনি যেটা বলেছেন যে এবারের মুভমেন্টটা আমাদের আন্দোলনের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, নো ডাউট। কিন্তু এবারের যেই ফাইনাল যে রেজাল্ট আমরা পেয়েছি, এটাতে কিন্তু ছাত্র এবং শ্রমিকদের আন্দোলন ছিল। আপনি বলতে পারেন আমি অধিকাংশ শহীদদের পরিবারে গিয়ে দেখলাম যে হয় তারা ছাত্র, আর নচেত হচ্ছে সেই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুরওয়ালা, এরকম। এবং অসংখ্য শহীদ পরিবারে আমাদের দলের পক্ষ থেকে আপনারা জানেন যে শহীদ পরিবারের জন্য যে 2 লক্ষ টাকা করে আমরা ঘোষণা করেছিলাম, আহতদের চিকিৎসার জন্য আমরা 10-15 লক্ষ টাকা করে অনেকে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা গিয়ে দেখলাম যে অনেক শহীদ পরিবারে তাদের ঘরে চাউল নেই। আমি তো এক শহীদ পরিবারে গিয়েছি, ওনাকে বললাম যে আপনার কে আছে পরিবারে? উনি বললো যে এই যে আপনাদের পাশে 4 বছরের আমার সন্তান, কিন্তু আমার স্বামী বলে গেছে তাকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতে, কোরআনে হাফেজ বানাতে, কিন্তু আমার ঘরে চাউল নেই। আমরা তখন সাথে সাথে বললাম যে আপনার এই সন্তানকে পড়ালেখার দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করে। এরকম অসংখ্য জায়গায় আমরা গিয়ে, উত্তরে আমরা এক পরিবারকে দেখেছি, এক ফ্যামিলি, আমরা সম্ভবত 15-20 দিনের মাথায় গিয়েছি ওনাকে টাকা দেওয়ার জন্য। উনি বললেন যে এই 30 দিনের মধ্যে আপনারা আমাকে ডেকেছেন, আমাকে আজ পর্যন্ত আমি কেমন আছি এটা আমাকে জানবার কেউ আসে নাই, কারণ আমার স্বামী শহীদ হয়ে গেছে। তো এইভাবে আসলে প্যাথেটিক ঘটনাগুলো। আমি এই ক্ষেত্রে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এরা কিন্তু এই শ্রমিক অথবা সাধারণ মানুষ কিন্তু এমপি মন্ত্রী হওয়ার জন্য কিন্তু আন্দোলন করে নাই। এরা কিন্তু চেয়েছে যে স্বাভাবিকভাবে তাদের যে স্বাচ্ছন্দ্য, তাদের যে দ্রব্যমূল্য, এগুলো সবাইকে পায়। সুতরাং এই জায়গাটাকে তারা পেয়েছে। কিন্তু আমি এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলবো যে এই সরকার, প্রথম কথা হচ্ছে তারা জোর করে এখানে ক্ষমতায় বসেনি, তাদেরকে আমরাই বসিয়েছি, ডেকে এনে বসিয়েছি, অনেকে রাজি হয়। কিন্তু তাদের 2টি জিনিস আমার কাছে খুবই মোটা দাগে মনে হয়। কেউ কিন্তু ইনএফিসিয়েন্স, এটা তাদের মধ্যে আমরা কারো কারো দেখেছি, পরিচালনাগত দক্ষতার যে অভাবের জায়গাটা। আর এটা মনে হয় আরেকটি জায়গা, এই সরকার যদি ব্যর্থ শব্দ বা তারা পারতেছে না শব্দ আমি এটা বলি, তাহলে তারা কিন্তু শেখ হাসিনা দোসরদেরকে কিন্তু তারা রেখে দিয়েছে। আপনি যদি মন্ত্রণালয় বলেন, এই সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখবেন সবই কিন্তু ফেসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বসে আছে। ইভেন কি আপনি সচিব যাদেরকে এই মন্ত্রণালয় থেকে ওখানে নেওয়া হচ্ছে, অথচ সে কিন্তু বিগত দিনে কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সুতরাং সেই জায়গা থেকে মোটা দাগের ব্যর্থতা যদি আমরা বলি, তাহলে সরকারের যারা পরিচালনাগত জায়গায় অনেকে তাদের যোগ্যতাগত দক্ষতাগত জায়গায়, আর আরেকটি হচ্ছে তারা এখনো যে সিন্ডিকেটটা তারা সেটা ভাঙতে পারে। আর এই দ্রব্যমূল্যের ব্যাপারে আমি 3টে কথা বলবো। একটা হচ্ছে সিন্ডিকেট কিন্তু এখানে আছে। আপনি দেখেন, আপনি যদি বগুড়ার সন্তান হন অথবা আমরা যে এলাকায়, সেই এলাকা থেকে ওই যে মূল্যে জিনিসটা সে নিয়ে আসে, ঢাকা এসে কিন্তু মাঝখানের হাত বদল হতে এর দামটা কিন্তু বেড়ে যায়।
সুতরাং এই মধ্যস্বত্বভোগীর যে জায়গাটি, এটা যদি সরকার ভাঙতে না পারে তাহলে দ্রব্যমূল্য কিন্তু আরো বাড়তে থাকবে। আর এই ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে আমরা যে প্রধানমন্ত্রীর বিগত দিনে ফ্যাসিস্ট খুনি হাসিনার মানে গণভবন থেকে যে বিভিন্ন জায়গায় যে তারা চাঁদা তুলতো, সেই জায়গাগুলোকে যদি সরকার ভাঙতে ব্যর্থ হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্যকে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এই বক্তব্য দিয়ে যাবে। কারণ সরকার হাতে তো আলাদিনের চারাক নেই। আমি কামরুজ্জামান ভাইয়ের সাথে খুবই একমত। কারণ আমি এর আগেও বলেছি যে আমাদের গণভবন যেরকম ভেঙে চুরমার হয়ে খান খান হয়ে পড়ে আছে, আমাদের রাষ্ট্রটাও কিন্তু এরকম। আমাদের অর্থ, আমাদের গণতন্ত্র, আমাদের অর্থনীতি সব এরকম হয়ে আছে। সুতরাং এই জায়গা থেকে তুলবার জন্যে আমার মনে হয় যদি সরকার, যেহেতু ইলেকশন হচ্ছে সামনে আসে, নির্বাচিত সরকার আসবে, আসলে সরকার পরিচালনার জন্য রাজনীতিবিদদের কোনো বিকল্প নাই। যদি আমি সবসময় বলি, যদি ডিগ্রিধারীরা, একাডেমিশিয়ানরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে দেওয়া হতো যে আপনারা এটা পরিচালনা করেন। সুতরাং এটা ইম্পসিবল। এখানে যারা রাজনীতিবিদ তাদের হাতেই দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচনের মাধ্যমে। কিন্তু সরকারকে, যেহেতু সামনে রমাদান, আমাদের বিগত সব রাষ্ট্রগুলোতে হচ্ছে রমজান আসলে এবং অন্যান্য ধর্মাবলম্বী জায়গাতেও কিন্তু দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় তারা মুসলমানদের এই প্রতি সম্মান রেখে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের ব্যবসায়ীরা অপেক্ষা করতে থাকে রমজান আসুক তাহলে আমি সব সুদে আসলে তুলে নেব। এই জায়গা থেকে আমার মনে হয় যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমি এক সেন্টেন্সে শুধু বলবো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিরাট দুর্ভিক্ষের সময় তিনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সেই সময়ের সবচেয়ে বড় বড় দ্রব্যমূল্যগুলো তার হাতে এসছে এবং 1000 উট। তখন তাকে বলা হয়েছিল যে এগুলো আপনি কত, ব্যবসায়ীরা তাকে বলেছে, তিনি বলছেন ডাবল মুনাফা, বলছে না আমাকে তো 10 গুণ বলা হচ্ছে। ব্যবসায়ীরা আশ্চর্যান্বিত হলেন, 10 গুণ কিভাবে হয়? তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ দিবে বলেছেন, সুতরাং আমি এগুলো মানবতার জন্য দিয়ে দিলাম। আজকের এইরকম ব্যবসায়ীরা এই রমজানকে সামনে রেখে মানুষকে কষ্ট না দিয়ে বরং আমাদের এই বিপ্লবের জায়গায় যদি মানুষের প্রতি সহানুভূতিশীল হয় আর রাষ্ট্র এই জায়গাগুলোকে যদি মেরামত করতে পারে, আমার মনে হয় সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই আমি একটু ইনফর্ম করি, সেটি হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই যে জানুয়ারিতে এই অন্তর্বর্তী সরকার $470 কোটি ঋণ নিয়েছিল IMF থেকে। আরও কিছু ঋণ নেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে। সেখানে IMF এর পরামর্শেই এই গ্যাসের দাম তারা বাড়াতে বলেছে। আজকে একটু কোট করি, খাদ্য উপদেষ্টা বলেছেন ভ্যাট বাড়ানোয় তেমন অসুবিধা হবে না, OMS বাড়ানো হচ্ছে, উপজেলায় এখন 2 টন করে দেয়া হচ্ছে, 2 মাসে 50 লাখ উপকারভোগী 15 টাকায় 30 কেজি চাল পাবে। সুতরাং উনি বলছেন যে তাহলে আর অসুবিধা হবে না। আলোচনায় ফিরবো, তবে ছোট্ট আরেকটা বিরতি থেকে ফিরে আমরা ফিরছি। বিএনপি নেতা, বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, আপনার কাছে ফিরছি। যে প্রসঙ্গটি আমরা বিরতির আগে শেষ করেছিলাম, আপনাকে একটি তথ্য দিয়েছিলাম, সেখান থেকে আপনার মন্তব্য শুনতে চাই। 470 কোটি ডলারের যে ঋণের ব্যাপারটা, জি, ওটা নিয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, খাদ্য উপদেষ্টার ভ্যাট বাড়ানো তেমন অসুবিধা হবে না, OMS আছে, 2 টন করে দেওয়া হচ্ছে এবং 2 মাসে 50 লাখ উপকারভোগীকে 15 টাকায় 30 কেজি চাল দেওয়া হবে, 15 টাকা করে। তাতে সমস্যা হবে না উনি মনে করছেন। আসলে এর আগে আপনি একটা কথা বলছিলেন যে আপনি কি আমাকে বলেছেন যে আপনি কি এই সরকারের তাহলে সমালোচনা করবেন না? রেজাউল ভাই কিন্তু একটা কথা বলেছেন যে যাদেররা এই 24 জন যে উপদেষ্টার যে পর্ষদ, কেউ যদি ব্যর্থতা বা অযোগ্য হয়, আমার অঙ্গের যদি এই অঙ্গটা যদি আমার পছন্দ হয় বা আমি দেখি যে এটা থেকে গ্যাংগ্রিন বা অন্য কিছু হতে পারে, আমি কি এটা কি সরিয়ে ফেলবো না? বা এটা কি আমি সুচিকিৎসা না হোক, আমি এটাকে তো রেখে দিয়ে আমি তো আমার শরীরটাকে, আমার অঙ্গটাকে আমি চালাতে পারবো না, সম্পূর্ণ শরীরটাকে। যদি আমি মনে করি এর মধ্যে 5 মাস হয়ে গেছে, কেউ যদি অযোগ্য বা কাজের গতির সাথে কেউ যদি তাল মিলাতে না পারে, তাকে ইমিডিয়েট তাকে বাদ দিয়ে অন্য কাউকে এখানে রিপ্লেসমেন্ট করে, অবশ্যই এর থেকে ডাইনামিক যারা কাজ করবে তাদেরকে আমাদের এইখানে পর্ষদে ঢুকাতে হবে। আমরা কোনো মানুষের ব্যর্থতার জন্য জাতি ব্যর্থ হতে পারে না, এতগুলো রক্তদান আত্মদান কখনো ব্যর্থ হতে পারে না। আমরা কিন্তু আপনি দেখেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার, আপনি যেটা বলেছেন ঋণ নিয়ে উনি যতটুকু চাল দিবে, আমি আবারও বলছি রাজনীতিবিদরা না,
এইসব পর্ষদ থেকে যারা যারা যে দায়িত্ব নিয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণকে ফাঁকি দেওয়ার মতো এবং জনগণের চাহিদা পূরণ না করে এই জনগণ কিন্তু কখনোই বসে থাকেনি, থাকবেও না। আমি মনে করি আপনারা নাকি নামবেন জনগণের প্রতিনিধি হিসাবে, আপনারা কি প্রতিবাদে নামবেন? আমরা তো সবসময় প্রতিকারের মানসিকতায়, আমরা তো সবসময় রাজপথে এখনো দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়েই আছি। আমরা সঠিক পথে এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার এটাকে রান করাচ্ছে কিনা, সঠিকের জায়গায় তারা যদি বেঠিক কাজ করে আমরা ওই মুহূর্ত থেকে তো আমরা প্রতিবাদ করব। আমরা উৎখাতের জন্য তো প্রতিবাদ করব না, আমরা চাবো জনগণ যেটাকে চাবে। জনগণের যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি, জাতীয়তাবাদী দল আমার বেগম খালেদা তারেক রহমান যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করে, জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে তো আমরা চাবো আগামীতে ক্ষমতায় যেতে। সুতরাং যে কোনো গণদাবি যেটা মানুষের জন্য অবশ্যই কল্যাণের, সেটা আমরা কখনো ভুলে থাকবো না এবং এই জন্য আমরা সজাগ, সতর্ক এবং প্রতিবাদী মানসিকতা আমরা সবসময় কিন্তু রাজপথে আমরা দণ্ডায়মান থাকবো। অনেক ধন্যবাদ রেজাউল করিম। আপনার ছোট্ট করে উত্তর চাই, সেটি হচ্ছে এই যে জনস্বার্থ রিলেটেড বিষয়গুলো শুধু আপনারা কি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না অন্য সময়ের মতো আপনারা রাজপথে প্রয়োজনে নামবেন? দেখুন, আমরা বরাবরই কিন্তু দুটি কথা বলে আসছি। একটি হচ্ছে যে এগুলো অন্যায় হয় সেগুলোর প্রতিবাদ আমরা করে আসছি এবং বিগত দিনে রাজপথে আমরা ছিলাম, আমরা আন্দোলন করেছি, গ্রেপ্তার নির্যাতন আমরা ভোগ করেছি এবং এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আসলে সিস্টেম যদি আপনি পরিবর্তন না করেন, অর্থাৎ ইঁদুর যদি ভিতরে রেখে আপনি বিভিন্ন জায়গায় বন্ধ করে দেন গর্তগুলো, তাহলে কিন্তু কাজ হবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনাকে ওই গর্তটাকে আসলে বন্ধ করতে হবে। এই জায়গায় আমাদের ফর্মুলাটা যেটা আমরা বলতে চাই, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করে সে কিন্তু বিরাট ঋণের বোঝা মাথায় করে আপনার জন্মগ্রহণ করতে হচ্ছে। সুতরাং আমাদের মানে ঘি দাঁড় করে আমার মানে রুটি ভাজা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই সরকারও যেন বিগত দিনের মতো আমাদেরকে সেই গল্প না শোনায়, বরং আমাদের দেশের মানুষেরা কিন্তু আল্লাহর হস্তে খাওয়াটাকে খুব বেশি মানুষ পছন্দ করে না। সকালবেলায় তারা বের হয় এবং তারা প্রত্যেকে তার কর্ম শেষ করে মনে করে এটা তার ইবাদত, এবং অধিকাংশ মানুষ যেহেতু ধার্মিক, সুতরাং এই জায়গাটাকে আমরা মনে করি আল্লাহ বলছেন নামাজ পড়ে তোমরা রেজেকের সন্ধানে বেরিয়ে যাও। আমাদের দেশের মানুষ এই জন্য আপনি বিদেশের টাকা আবারও ঋণ করে আমাদেরকে ভালো খাওয়াবেন, কিছু করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। বরং এই জায়গায় এই যে শতাধিক জিনিসের যে মূল্য বাড়ানো হয়েছে, এটা প্রত্যেকটাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গাটিকে মিনিমাইজ করবার জন্য দুটি কাজ সরকার করতে পারে। একটি আমি আগে বলেছি যে আমলাতান্ত্রিকতার দোসরদের জায়গাটা, সেটাকে তাদেরকে উদ্যোগ নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে সরকারকে এই যে সুদের চক্রবৃদ্ধি হারে যে পদ্ধতিটা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে এখন বলি যে জামাত ইসলামী যদি কোনো দিন জনগণ আমাদেরকে ক্ষমতায় দেয় তাহলে আমরা কি করব, আমাদের কাছে কি আলাদিনের চারাগাছ আছে, আমরা কি IMF থেকে তাহলে সে ঋণ নিয়ে আসবো না। আমরা এই দেশের মানুষের যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান করে দিয়েছেন, এই পদ্ধতিতে যদি আমরা যাই, আমরা এখনো দেখছি যে আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে যে অর্থ আছে, যারা সমৃদ্ধশালী, তাদের প্রতি আল্লাহ তাআলা যে জাকাতকে ফরজ করেছেন, এই টাকা যদি রাষ্ট্র গ্রহণ করে তাহলে আপনি এই বাংলাদেশকে অন্তত 10-15 বছরের মধ্যে একটা জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি যেটাকে বলেন, আমাদের ইউনূস সাহেব যেটাকে বলেন যে কারাগারে পাঠানো, অর্থাৎ জাদুঘরে পাঠিয়ে দেয়া দারিদ্রকে, আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। সেই জায়গা থেকে আমরা মনে করি সরকার আমাদেরকে গল্প না শুনিয়ে বরং সরকারের কার্যকর উদ্যোগের দিকে যাওয়া উচিত। এবং যেই কথা আপনি বলেছেন অমুক কত চাউল টাউল দেওয়া, এগুলো বিগত দিনের গল্প, এগুলো বেশি দরকার নাই। বরং আমাদের রক্তের উপরে দাঁড়ানো এই আন্দোলন, এই অভ্যুত্থান, এখানে মানুষ নিজের পায়ে খেটে আমরা রাষ্ট্রকে দাঁড় করাতে চাই, বিভেদের রাজনীতি। আর এই ক্ষেত্রে ছোট্ট করে দুটি কথা বলবো, একটি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আরেকটি হচ্ছে আমি খুবই দায়িত্ব নিয়ে বলবো যে রাজনীতিবিদরা যদি সৎ হন তাহলে আমাদের আমির জামাত যেটা বলছেন যে আসলে 90% প্রবলেম আমাদের সলভ করা, আমাদের এই জায়গা থেকে সংকটটা হয়, বিগত দিনে সেটি। অনেক ধন্যবাদ। আমি আবারও কামরুজ্জামান আপনার কাছে ফিরি, সেটি হচ্ছে যে আমরা জানি যে দুজনেই আসলে আপনারা দীর্ঘদিন জেল জুলুম মধ্যে ছিলেন, এক নাগারে অনেক দিন জেলে ছিলেন, আপনিও ছিলেন, রাজাউল ভাইও ছিলেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই। সেখানটায় 5 মাস চলে গিয়েছে। প্রশ্ন হচ্ছে আজকের
দুটো বিষয়। অনেক কথা আপনারা এর আগে পরিসংখ্যান দিলেন যে পাচার কত টাকা হয়ে গিয়েছে, প্রায় বাংলাদেশের 6-7 বছরের সমান বাজেটের সমান টাকা গিয়েছে। সম্প্রতি দেখেছেন যে আজকেও দুদক থেকে বলা হয়েছে যে এর আগেও কয়েকদিন থেকেই মামলাগুলো হচ্ছিল, পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারি, বিদেশে এত টাকা পাচারের পরেও বাংলাদেশে যে পূর্বাঞ্চলে প্লট দেওয়া হচ্ছিল সেখানে শেখ রেহানা, ব্রিটিশ তার প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার যারা স্বজন আত্মীয় স্বজন রয়েছে শেখ হাসিনা সহ মামলা হয়েছে। 60টি প্লট নিয়েছে, মোট 6 জন 10টি করে 10 কাটার 10 কাটা করে 6টি প্লট নিয়েছে, 60টা প্লট এরকম নিয়েছে। তো এখানে যে মামলার কার্যক্রম শুরু হলো, আর হচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, গুমের তথ্য মিলেছে, এটিও জানি। দুটো মিলে আসলে শুনতে চাচ্ছি কি প্রত্যাশা করছেন, কতদিনে বিচার শেষ হবে, নাকি শুধু একটার পর একটা মামলা হবে, শুনতে শুনতে দিনগুলোই চলে যাবে? আমাদের প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হলো তখন কিন্তু উনি একটা কথা বলেছিলেন, একটা ভিশনারি কথাটা ছিল যে আমি চাই এই ট্রাইব্যুনালটা যেন জীবিত থাকে, এটা জীবিত থাকবে, এর মানদণ্ড বজায় থাকবে। মানদণ্ড বজায় রাখা হলে ভবিষ্যতে যে আসবে, যে পাপের পাহাড় যে গড়েছে তার বিচার এখানে হবে। দেখেন উনি তো মারা গিয়েছেন, ওনার একটা কথা, উনি তো রাজনীতিবিদ ছিলেন, ওনার কতটুকু ভিশনারি একটা কথা, স্বপ্নদ্রষ্টা। এখানে আমি এই কারণে বলবো, উনি কিন্তু জানেন যারা 17 বছর ভোট ছাড়া সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে একেবারে নিজের মুষ্টিবদ্ধ একটা পদদলিত একটা কর্তৃত্ববাদী সরকার হওয়ার জন্য যা যা করা দরকার ছিল শেখ হাসিনা এভাবে করেছে। আপনার প্লট নিয়েছে, ওদের যা মন চেয়েছে ওরা তা করেছে। সুতরাং এইখানে আমি মনে করি কল রেকর্ড বেরিয়েছে, প্রতিটা গুম খুনের জন্য যতগুলো মানুষকে সে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহকারে সবাইকে যতগুলো হত্যা করেছে, বিশেষ করে আমি এখানে তারেক সিদ্দিকী, এই যে জিয়া, বেনজির, তাদের সমস্ত কল লিস্টের মধ্যে কে কবে কিভাবে মৃত্যুবরণ করেছে সবগুলো কল রেকর্ড এই দেশবাসী শুনতে চায়। আমাদের হৃদয়ের কিন্তু এই ক্ষত জায়গা থেকে কিন্তু আমি এই কথাগুলো বলছি। এবং শুধু প্লটের বিচার না, যত দিন যাবে ওদের কেঁচো খুঁড়তে এক একটা সাপ বেরিয়ে আসবে। তবে আমি এদেশের মানুষের একটা হৃদয়ের স্পন্দন থেকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু আশাবাদী। শুধু একটা কথাই বলি, আমার শেষ কথা হবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা একটা ভয়কে জয় করেছি, আমাদের ভয় নাই। আমরা মনে করি 17 কোটি মানুষের মুষ্টিবদ্ধ হাত, 11 কোটি মানুষের ভোটের যে আমার হৃদয়ের যে একটা গণদাবি, এটা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ সবাই সম্মিলিতভাবে এই ভোটকে প্রতিষ্ঠিত করব, এই রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাব এবং এমন একটা মানদণ্ড, এমন একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করব, সেই আইনের মাধ্যমে এই ফেসিস্ট চেহারা যারা দেশকে লুণ্ঠন করেছে, যারা এই দেশকে বিদেশের কাছে হাওলা করে দিয়েছে, তাদের বিচার এই দেশের মানুষ অবশ্যই দেখবে। শুধু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। একদমই আমাদের হাতে একদমই সময় নেই, 2 মিনিটের মধ্যে আমরা একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে ভারতের সঙ্গে দেশ বিরোধী সব চুক্তি স্থগিতের দাবি করেছে কর্নেল অলি। শেখ হাসিনা কখনোই ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি, এটি রিজভী বলেছেন, রিজভী আহমেদ ওনার আজকের বক্তব্য। আপনার এ বিষয়ে কথা শুনতে চাই। জামাতের আমির আজকে বলেছেন ঐক্যের বিকল্প নেই, যে কথা আজকে আমাদের কামরুজ্জামান রতন ভাইও বললো। 3টা মিলে আমি কি একটু 1-1.5 মিনিটের মধ্যে শুনতে চাই। আমি বলতে চাই, আমাদের আমির যেটা বলেছেন এটার উপরে আমরা বরাবরই থাকতে চাই। এটা আমাদের রাজনীতির দলগুলো, রাষ্ট্রের সূত্র হওয়া উচিত যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই আমাদেরকে ওয়ার্ক টুগেদার, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ আসলে দেশটাকে কিন্তু ইন্ডিয়ার হাতে বন্দুক দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে এবং তার 41-এর যে ভিশন সেটাই সে ঠিক করেছে। এবং বিগত দিনের যেখানে লুণ্ঠন, এখানের 28 লক্ষ কোটি টাকা যেটা বেরিয়ে আসছে বিদেশে পাচার করা, একটা পদ্মা সেতু দিয়ে 78টা পদ্মা সেতুর টাকা মেরে ফেলা। সুতরাং আসলে গোটা বাংলাদেশকে দুটি ভাগে আমি বলবো যে আওয়ামী লীগ দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে, জনগণের না, এটাকে ইন্ডিয়ার হাতে বন্ধক রেখে সে ক্ষমতায় থাকতে চেয়েছে। আর বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এই যে সব লুণ্ঠন করেছে, এটি আসলে
জনগণকে সেই দেশের শত্রু মনে করেছে। এই জন্যেই সেই 28 অক্টোবর লগি বৈঠা থেকে শুরু করে 57 জন হত্যা, সেনা সদস্য হত্যা, শাপলা চত্বর, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া থেকে শুরু করে আয়নাগর, জনগণের বিরুদ্ধে তার যুদ্ধটা ছিল। সুতরাং এক এক করে সবকিছু বেরিয়ে আসতে শুরু করেছে। আজকেই শেষ না, বরং আমরা মনে করি 2025 সাল শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বছর হবে, ঐক্যবদ্ধভাবে জাতি এগিয়ে যাবে, আমরা সেটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ। একদম 30 সেকেন্ড এক বিষয় জানতে চাই, সেটা সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন কথাবার্তায় বিএনপি এবং জামাতের মধ্যে একটু দূরত্ব। একদম এক কথায় উত্তর দিবেন, এই দূরত্বটা তৃণমূলে আপনারা কাজ করেন, আপনারা কি জিয়েই রাখবেন নাকি মিনিমাইজ করার চেষ্টা করবেন? এক কথায় উত্তর দিবেন। আমরা ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই, সম্মিলিত হলে দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে ধরাশায়ী হব। দুদিন আগে ব্যাপারে নিশ্চয়ই আমরা ধরাশায়ী হতে চাই না। ডক্টর রেজাউল করিম। ধন্যবাদ। আমিও আপনার জনগণের সাথে একমত যে জনগণ আসলে সবকিছুর বিচার করবে। সুতরাং আমার মনে হয় যে বিষয়গুলো বেরিয়ে আসতেছে আমাদের এগুলোকে মিনিমাইজ করে ঐক্যবদ্ধভাবে আগানো উচিত। এটাই শহীদের রক্তের এবং শহীদ পরিবারের জনগণের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম এবং অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আসুন যে যার জায়গা থেকে বিভেদ ভুলে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।